তো যখন আমি চড়ে বেড়াই তো তখন ওই আমি খেলছি, ঘুরছি, আড্ডা মারছি। প্রচুরবার হয়েছে যে আমি টিউশন যাইনি, টিউশন কামাই করে গিয়ে অন্য কোথাও খেলেছি বা মাঠে বসে গল্প করেছি, যেটা এখন কেউ বিশ্বাস করতে চায় না। আমার মনে আছে আমি প্রথম কাহো না প্যার হে দেখতে গেছিলাম, সেটাও বন্ধুদের সাথে, এবং মা বলে দিয়েছিল সিনেমা কটায় শুরু হবে কটায় শেষ হবে। 10 মিনিট দেরি হয়েছিল, এত বকা খেয়েছিলাম। আমি সেড ফারগেট ইট, আমি জীবনে সিনেমা দেখতে যাব না। রিহার্সালস আই এম নট টু শিওর কতটা হয়, বাট এন্ড প্রোডাক্ট যেটা হয় আফটার এডিটিং, আফটার মিউজিক, সেটা শোনার পর মানুষ সত্যি ওটার মধ্যে ঢুকে যায়। মানে যারা শুনেছে, যারা রেগুলার শ্রোতা ন্যাড়া ছাদের গপ্পে, তারা জানবে যে অ্যাকচুয়াল ফ্লেভারটা কী। সবুতে যখন বলেছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল করছি যেখানে আমি গল্প শোনাতে চাই মানুষজনকে, অফকোর্স শোনাও, কিন্তু মানুষজনকে তো বলতে হবে সেটা যে তুমি এটা করছো। না, এটা আমি ঠিক মানে আমি পারবো না। ছোটবেলা থেকেই যে জায়গায় আমাদের যেতে বারণ করা হতো বা যে কথাগুলো শুনতে বারণ করা হতো, আমরা সেখানেই বেশি যেতাম, সে কথাগুলো বেশি শোনার চেষ্টা করতাম, সেগুলো বেশি দেখতাম, সেখানে আমাদের অমোঘ একটা টান ছিল। ঠিক তেমনই ন্যাড়া ছাদ, যেখানে ছোটোবেলায় আমাদের যাওয়া সব সময়ই বারণ ছিল, খুব ভয়ের ছিল। কিন্তু ভাবুন তো, ন্যাড়া ছাদের গপ্প, বড় হয়ে আর কোনো ভয় নেই, বরং সেখানে অনেকটা ভালোবাসা আছে। একা থাকলে একটা বন্ধু পাওয়ারও যোগ আছে বলা যেতে পারে, কারণ গল্প শুনলে আপনি মনে মনে সেই চরিত্রগুলোকে বন্ধু বানিয়ে নিতে পারেন। আর সেরকমই একটা সুযোগ করে দিচ্ছে সব্যসাচী ন্যাড়া ছাদের গপ্প, যেখানে রয়েছে পায়েলদি। এবং পায়েলদির জন্যই আজকে ইন্টারাকশন বলে রাখি, অনেক দিন ধরেই ন্যাড়া ছাদের গপ্প হচ্ছে, যেখানে আপনারা গল্প শুনতে পারেন, নানান গল্প। এবং এবার প্রথমবার বোধহয় পায়েলদি, তাই তো? তো পায়েলদি এবং সব্যসাচী দুজনকেই ওয়েলকাম জানাই। এই ন্যাড়া ছাদে একদমই ভয় নেই, বরং অনেক ভালো লাগা, ভালোবাসা, অনেক কিছু আছে। তো ফার্স্টে সব্যসাচীকে জানবো যে অনেক দিন হয়ে গেল, 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনেক মানুষ শুনছেন। একটু ভাবনাটা শুনি নিজের লেখা থেকে, এই যে গল্প বলা, সেই জায়গাটা। প্রায় 10 মাস হলো আমরা এটা নিয়ে আলোচনা করেছি। প্রথম আমি আর সৌম্য এটা নিয়ে কথা বলতে শুরু করেছিলাম যে অডিও স্টোরি করা যায় কিনা। তো হ্যাঁ, যেহেতু আমি নিজে টুকটাক লিখতাম এবং একটা একটা পাঠকের গ্রুপ ছিল যারা সেটা পড়তে পছন্দ করে, তো প্রথমে আমরা ভেবেছিলাম যে সেগুলোকেই যদি অডিও স্টোরির মাধ্যমে মানুষের কাছে তোলা যায়। কিন্তু আমার তো আর অতও লেখা নেই যে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে দিতে পারবো, বা অতটা সময়ও পাই না। ওই সময়ই আমাকে প্রথম বলে যে তার চেয়ে আমরা একটা কাজ করি, যে কেবলমাত্র বাংলা সাহিত্যের গল্প বা পার্টিকুলার কোনো ক্যাটাগরির গল্প নয়, আমরা ইভেন বিশ্ব সাহিত্যের গল্প যেগুলো অনুবাদের মাধ্যমে আর কি বাংলাতে প্রেজেন্ট করতে পারি, তার সাথে তোমার লেখাও থাকলো, সব মিলিয়ে যদি একটা হয়, সেইভাবেই আমরা শুরু করি। এবং প্রথম থেকেই আমরা খুব পার্টিকুলার ছিলাম যে আমরা এটা ফিনান্সিয়ালি যে একটা কোনো পার্সপেক্টিভ থেকে যে ভাবনা চিন্তা বা একটা বিশাল কোনো প্রসপেক্ট দেখে এগোনো, সেটা আমরা কখনোই করিনি। আমরা খুবই মানে আমি ওকে বলেও ছিলাম যে আমরা করব, ছোট করে শুরু করব, বাট খুব অনেস্টলি কাজটা করব। অ্যান্ড সেইভাবেই শুরু হয়। ইভেনচুয়ালি ওটা আস্তে আস্তে বড় হতে থাকে। আমরা এখনও অবধি 36টা গল্প আমাদের বেরিয়েছে চ্যানেলে, অর্থাৎ 36 উইকস হয়ে গেছে। এবং আস্তে আস্তে নানান অভিনেতা অভিনেত্রীরা তাতে যুক্ত হয়েছেন, তাদের ভালো লেগেছে সেই গল্প বা যেভাবে আমরা কাজ করি। আর লেটেস্ট যেটা 30 তারিখে আসতে চলেছে, তাতে পায়েলদি পাঠ করছে। একদম পায়েলদি, তোমার কাছে আসি। মানে তোমার জন্যই সত্যি বলতে আজকে আমাদের এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, না হলে সব্যসাচী কখনোই তার নিজের বিষয়ে কোনো কিছু বিশেষ বলতে চায় না যেগুলো করে। তো এবার তোমার গল্প, সেটা এমনিতেই সব্যসাচীর আমার একটা কাজ, সেটা ইন্টারেস্ট, এবং তোমার পাঠ, তো সেক্ষেত্রে সেটা নিয়ে বলো কেমন গল্প, মানে ভূতের গল্প, রোমাঞ্চ, কোন প্রেমের গল্প? এটা মূলত একটা প্রেমের গল্প নিকি, যেটা আমি পাঠ করেছি। এবং সৌম্য প্রথমে অ্যাপ্রোচ করে, তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এটা মানে হোদল ক্যাফেতে আমরা বসে এরকম একটা আড্ডা চলছে, সেখানে লিটারালি অ্যাপ্রোচ করে, প্রচণ্ড করে কাটিয়ে দিয়েছিলাম বিষয়টা, কারণ আমার প্রচণ্ড ভয় করে, মানে উইদাউট রিহার্সাল কী করে সম্ভব একটা এরকম প্রোডাকশন তৈরি করা। আমার বেসিক্যালি কোনো আইডিয়া ছিল না। তারপর যখন রেকর্ডিংটা শুরু করলাম, আই গ্যাস 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করেছি ভালো পাঠ করার। সেটা সৌম্য আর সব্যসাচী পরে বলতে পারবে, এবং দর্শকের ফিডব্যাক তো ডেফিনেটলি পাবো। সেকেন্ডলি, সব থেকে যেটা অ্যাট্রাকটিভ লেগেছে আমাদের এদের কাজের ধরনটা, যে আমরা সবসময় দেখি একটা বিশাল বড় স্টুডিও,
ডেকটপ স্টুডিও, সেখানে রেকর্ডিং হচ্ছে, বিশাল পাবলিসিটি হচ্ছে, সবটা মিলিয়ে একটা সুন্দর করে পডকাস্ট শোনানো হচ্ছে মানুষজনদের। এখানে যদি আমরা দেখাই যে জাস্ট একটা স্পিকার, একটা ল্যাপটপ, যেটা সব জায়গায় বাড়িতে বাড়িতে ঘোরে, এইভাবেই রেকর্ডিংটা হয়। সৌম্য যায়, যে শিল্পী যখন অ্যাভেলেবল তার বাড়িতে, সেটা শুটিংয়ের পর হোক, তার ক্লাসের পরে হোক, যখন বলে তখন সৌম্য এই গ্যাজেটসগুলো নিয়ে তার বাড়িতে পৌঁছে যায়। রিহার্সালস আই এম নট টু শিওর কতটা হয়, বাট এন্ড প্রোডাক্ট যেটা হয় আফটার এডিটিং, আফটার মিউজিক, সেটা শোনার পর মানুষ সত্যি ওটার মধ্যে ঢুকে যায়। মানে যারা শুনেছে, যারা রেগুলার শ্রোতা ন্যাড়া ছাদের গপ্পে, তারা জানবে যে অ্যাকচুয়াল ফ্লেভারটা কী। এই যে গল্প পড়া থেকে গল্প শোনা, এইটা হয়ে গেল। মানে একসময় আমরা শুধু গল্পই পড়তাম, এখন গল্প শোনাটা, পড়াটা তো আছেই, গল্প শোনাটাও অনেকটা বেড়েছে। এই বদলটা তোমরা কিভাবে দেখো? দেখো, এটা না ঠিক বদল নয়, কারণ গল্প পড়াটার মধ্যেও গল্প শোনাটা একটা বিশাল ফ্যাক্টর ছিল। মানে আমার ছোটোবেলাতে আমার অধিকাংশ সময়ই আমার ঠাকুমার কাছে গল্প শুনতে কেটে গেছে, এবং এই যে ন্যাড়া ছাদের গপ্প, আমার এখনও মনে আছে যখন লোডশেডিং হতো আমি ভাবতাম যেন না আসে, আর মানে হতো না যে কারেন্ট অফ আছে, থাকুক, আর পড়াশোনা করতে হবে না, তো যতক্ষণ আমি গল্প শুনবো। আমি আমার ঠাকুমার কাছে গল্প শুনেছি, আমি আমার বাবার কাছে গল্প শুনেছি। তো এবং হ্যাঁ, যখন আর একটু বড় হয়েছি, ওই ছবি দেখে কমিক্স পড়তে শুরু করেছি, সেই কমিক্স থেকে কিশোর উপন্যাস থেকে উপন্যাস। তো এটা একটা জার্নি বইটা। তো আমার কাছে এটা সবসময় মনে হতো যে বই পড়ার মতন আনন্দ আর কিছুতেই থাকে না, অডিও স্টোরিতে এমন কি হবে আলাদা। বাট ইভেনচুয়ালি আই রিয়েলাইজ যে বই পড়াটা, মানে আমি যখন পড়ছি আমি তো নিজের মতন করে ইন্টারপ্রেট করছি, একটা চরিত্রকে আমি নিজের মতন করে দেখছি। মূলত তুমি দেখবে যে যখন এমন কোনো সিনেমা আমরা দেখতে যাই যে বইটা অলরেডি হয়তো আমি আগে থেকে পড়ে এসেছি, তখন সেটা আমার রিলেট করতে অসুবিধা হয়, কেননা আমার মাথার মধ্যে অলরেডি চরিত্রটা বাস করছে। তো সেটা যদি এখন যিনি পরিচালক তিনি যেটা ভেবেছেন এবং আমার ভাবনাটা ম্যাচ করছে না, তখন আমার মনে হয় বাবা এটা তো এরকম ছিল না। তো এটা একটা হয়ে থাকে এইখানে। সেটাই আমার মনে হয়েছে যে এমন প্রচুর গল্প রয়েছে যা হয়তো এখনকার জেনারেশনে অনেকেই আছে যারা বইয়ে পড়েনি, তারা হয়তো শুনে তাদেরকে, তাদের মাথায় যদি সেই ইমেজটা ক্রিয়েট করা যায় যেটা আমি ভাবছি, হয়তো তাদের আরও বেশি ভালো লাগবে। তো সেটাই আমরা চেষ্টা করে যাই আর কি। একদম। পায়েল, আমি একটা কনফেশন করতে চাই আজকে। আমার ফাইনাল ইয়ারের ছিল টেম্পেস্ট। তো টেম্পেস্ট আমি পড়িনি, আমি সিনেমাটা দেখেছিলাম, সো ওইটা মাথায় গেঁথে গেছিলো। তো ওইভাবে, বাট হ্যাঁ, মানে ডেফিনেটলি পড়তে ভালো লাগে। বইটা আমার মনে হয় আমি মোবাইলে পড়তে পারি না, আমার অস্বস্তি হয়। তো বই হাতে নিয়ে বইয়ের যে গন্ধটা, ওটা একটা আলাদা, কি বলবো, আলাদা নস্টালজিয়া। সো ওটা পড়তে একটা অদ্ভুত ভালো লাগা হয়, যেটা শোনার মধ্যেও আছে আর সিনেমা দেখার মধ্যেও আছে। কিন্তু ওই পার্টিকুলার সাবজেক্টটা যখন আমি পড়ছি নিজের হাতে বইটা রেখে, সেটা একটা আলাদা, কি বলবো, রোম্যান্টিসিজম আমার জন্য। একদম একদমই তাই। তো এই যে ন্যাড়া ছাদের গপ্প, আমি যেটা প্রথমে বলছিলাম যে সত্যি ন্যাড়া ছাদে যাওয়াই বারণ থাকতো। সেখানে ওখানে বসে গপ্প কেন, মানে ওখানে বসে গল্প করা আমরা ভাবতেই পারতাম না, যাওয়াই তো বারণ। সেখানে ন্যাড়া ছাদের গপ্প, এটা কি ভেবে সব্যসাচী? আমার ছোটবেলাতে একটা ন্যাড়া ছাদ আমার এখনো খুব মনে পড়ে, যদিও সেই ছাদটা এখনো রয়েছে, তো আমি পাড়াতে গেলে এখনো দেখতে পাই। কিন্তু তার উপরে আমরা যে মানুষগুলো বসে থাকতাম বা গল্প করতাম, আড্ডা মারতাম, তারা এখন কেউই আর পাড়াতে নেই আর কি। তো আমার ছোটোবেলার কয়েকজন বন্ধু, এবং মূলত যার বাড়ির ন্যাড়া ছাদ, তার বাড়িতেই আমি তার দাদার কাছেই পড়তে যেতাম টিউশন। তো টিউশন পড়া হয়ে যেত, স্যার সমেত আমরা ওপরে ওখানে বসে মানে আমাদের আলোচনা হতো, মুড়ি খাওয়া হতো। তো ওরকম একটা ব্যাপার ছিল, তো যেটা এখন হয় না, বা এখনকার জেনারেশনে যারা হয়তো স্কুলে পড়ে তারা সেটা এক্সপেক্টও করে না যে এরকম কিছু হতে পারে। খেলাধুলা থেকে শুরু করে বাকি সবটাই তো এখন অনেকটা পাল্টে গেছে। তো হ্যাঁ, যখন সৌম্যর সাথে যখন আমার কথা হয়, আমরা বেশ কিছু নাম নিয়ে আলোচনা করি। তো এই নামটা আমাদের মনে হয় যে হ্যাঁ, এটা ঠিক আছে, এটার মধ্যে একটা নস্টালজিয়াও আছে। আবার কোথাও একটা মনে হয় যে যেহেতু ন্যাড়া ছাদ, তার কোনো আগল নেই, তো আমরা যে কোনো দিকে মানে যে কোনো সাহিত্য নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আমরা সেখানে পাঠ করতে পারি বা চর্চা করতে পারি।
মানে ছাদটা নেড়া তারপর গল্প দিয়ে ভরাট করবে তোমরা তোমাদের মতো করে, তাই তো? তো সেক্ষেত্রে এই যে গল্প মানে গল্প আড্ডা মানে আড্ডার একটা ঠেক, এটা তো সেটা গোপন ঠেক। আমি একটু সব্যসাচীর কাছেও জানবো, পায়েল দিকে জানবো, ছোটবেলার। এখন আর গোপন কিছু হয় না, এরকম গোপন কোনো ঠেক ছিল এটা বলবে আগে পায়েল দি। না, আমার কোনো গোপন ঠেক ছিল না রাজরা, আমার কোনো ঠেকই ছিল না। বলা কি হয়নি? না না, আমি খুব প্রাইভেট একটা পার্সন, মানে আমি ওরকমভাবে দুম করে চলে যাওয়া বা আমার মনে আছে আমি প্রথম কাহো না প্যার হে দেখতে গেছিলাম, সেটাও বন্ধুদের সাথে, এবং মা বলে দিয়েছিল সিনেমা কটায় শুরু হবে কটায় শেষ হবে, 10 মিনিট দেরি হয়েছিল, এত বকা খেয়েছিলাম, আমি সেড ফরগেট ইট, আমি জীবনে সিনেমা দেখতে যাব না। সো আমার কাছে ওই একটা বাউন্ডারি অলওয়েজ ছিল, তা আমার কোনো ঠিক ছিল না, আমার নিজের একটা জোন ছিল, আমার একটা ঘরের ছোট্ট একটা কোণা, ওটাই আমার কাছে প্রাইভেট জোন, অ্যান্ড দ্যাটস মাই টেক। মানে তোমার নিজের সঙ্গে নিজের গল্পটা অনেক বেশি ছিল। এক্স্যাক্টলি। এটা খুব ইম্পর্টেন্ট। আর সব্যসাচী? আমার দুটো দিক আছে এবং দুটো একদম স্টার্ক অপোজিট আর কি। তো আমার বাবা মা দুজনেই চাকরি করতেন, তো আমি বলতে গেলে ওই পাড়ায় চড়ে বড় হয়েছি সেইভাবে, অথচ আমি ইন্ট্রোভার্ট। তো আমার যেমন ঘরের মধ্যে আমি মানে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থেকেছি, এখনও থাকি, আবার এটাও ঠিক যে আমি যখন ঘুরে বেড়াই বা চড়ে বেড়াই, যা মার কথায় আর কি, তো যখন আমি চড়ে বেড়াই তো তখন ওই আমি খেলছি, ঘুরছি, আড্ডা মারছি। প্রচুরবার হয়েছে যে আমি টিউশন যাইনি, টিউশন কামাই করে গিয়ে অন্য কোথাও খেলেছি বা মাঠে বসে গল্প করেছি, যেটা এখন কেউ বিশ্বাস করতে চায় না, কারণ সবাই সামহাও ভাবে যে আমি খুব মানে পড়াশোনাই করতে থাকি সারাক্ষণ, বাট একদমই না। তো এগুলো করতাম ছোটোবেলাতে, তো এটাই। কিন্তু পায়েল দি মানে পুরোটাই বাড়ি এবং নিজের আর কি যাবো, ঠিক আছে, সেটারও একটা মজা আছে। কিন্তু একটা কথা বলে, মেয়েরাকেও কি সেইভাবেই রাখো তুমি? মেরাক একদমই আমাদের মতন নয়, মেরাকের এখন 5 হয়নি, এখনই স্কুল থেকে কমপ্লেন আসছে, ও ঘুরতে ভালোবাসে আমাদের মতনই, বাট মেরাক একদমই ঘরবন্দি হয়ে থাকতে পারে না, ও পাড়া বেড়ানি, ও যখন ছুটি থাকে ফ্ল্যাটের মোটামুটি কোন ফ্ল্যাটে কোন কাকাই থাকে, কোন মিমি থাকে, সবার নাম জানে, ও একটু ঘুরে হাই হ্যালো করে চলে আসে। সন্ধেবেলা ওর একটা আলাদা সেট অফ ফ্রেন্ডস আছে, তাদের সাথে আড্ডা মারা, মানে এটা হতে থাকে, ও ফুল আড্ডাবাজ। তবে সব্যসাচী একটা কথা জিজ্ঞাসা করবে যে গল্প বলা তো থাকলোই, কিন্তু তার সঙ্গে এই যে ধরো ভূতের গল্প হলো বা রোমান্টিক গল্প হলো, সেখানে তো এই সাউন্ড ট্র্যাকের একটা ব্যাপার থাকে, সেই ধরনের সেই জায়গাটাকে দেখে, মানে একটা নিশ্চয়ই টিম আছে তোমাদের, সেটা ভালোভাবে পুরোটা ক্রিয়েট করাটা। এই টিমটা সম্পূর্ণভাবেই সৌম্য দেখে, কারণ যখন সৌম্যর সাথে আমার ইনিশিয়ালি কথা শুরু হয়, বিষয়টা এইভাবে হয় যে আমি যখন তারাপীঠ করতাম, তারাপীঠে সৌম্য আমার কো অ্যাক্টর ছিল ওখানে। ও একদিন হঠাৎ করে এসে আমাকে বলে, আমি একটি ইউটিউব চ্যানেলে এরকম কাজ করছি, আমি ওদের হয়ে এডিট করছি, মিউজিক দিচ্ছি, তুমি ওখানে গলা দেবে? আমি বলে আমি কখনো করিনি বা ভাবিনি এরকম, আমি দেবো না রে, তো আমি করি না তখন। পরবর্তীকালে যখন ফাইনালি আমি ডিসাইড করি, সেটা জাস্ট আগের বছরেই যখন কথা হয়, আমি সবার আগে সৌম্যকেই ফোন করি, তুই কি এখনও করিস? তখন সৌম্য আমাকে বলে যে হ্যাঁ, মানে আমি তো একটা চর্চা আছে আমার। ও এক কথায় একদিনে বলে যে আমি সব ছেড়ে দেবো, আমি তোমার সাথে আমি এটাতেই করব, যদি তুমি মানে সিরিয়াসলি করো। বললাম যে দেখ, আমি সিরিয়াসলি না করলে আমি তোকে ফোন করতাম। তো সেই দিন থেকে যে আমরা শুরু করি, তারপর থেকে উই হ্যাভ মেড ইট ভেরি ক্লিয়ার, ক্রিয়েটিভ পার্টটা আমি দেখি এবং এডিটিং, মিউজিক, বাকি সব কিছু সেটা সৌম্য দেখে। তো আমাদের একটা টিম আছে, সৌম্য আছে, তনুশ্রী আছে, সন্দীপ আছে। তো মূলত এরা 3 জন, আরও 2-1 জন রয়েছে যারা নানানভাবে হেল্প করে। এরাই পুরোপুরি ব্যাংকিং বলো বা মিউজিক বলো বা বাকি সমস্তটা আর কি তারাই দেখে। তো ইভেন আমি তোমাকে এটাও বলতে পারি, বাংলাদেশের 2 জন রয়েছে সৌম্যর সাথে, তারা যোগাযোগ করে সেখান থেকে মিউজিক ট্র্যাক বানিয়ে পাঠিয়েছে আমাদেরকে। হ্যাঁ, তো তারাও সেটা করে থাকে নিজেদের ইন্টারেস্টে আর কি। তো এরকম অনেক মানুষই আছে যারা হেল্প করে বা আগামী দিনেও হেল্প করতে চেয়েছে, যারা পুরো অডিও ট্র্যাক বানাবে। শান্ত বলে ছেলেটি বাইরে থাকে, ও আমাদেরকে হেল্প করে। তো এটা তো একটা টিম রয়েছে এবং সেই সাপোর্টটা ছাড়া ঠিকই বলেছো, মানে কোনো গল্পই যদি তোমার প্রপার বিজিএম ট্র্যাকটা যদি না থাকে, তাহলে কোনো গল্পই সেভাবে দাঁড়ায় না। আর সব কিছু তো ওই ফ্রি মিউজিক যেগুলো পাওয়া যায় সেটা দিয়ে তো সম্ভব না, তোমাকে ক্রিয়েট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফ্লেভার অফ দ্য স্টোরি। তো সেটার কাজ ওরাই করে। আসলে ভালো কাজে ঠিক মানুষ জুটে যায়, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা শেষ করবো, আরও অনেক গল্প আসবে, পায়েলদির গল্পটা শোনার অপেক্ষায় সকলে থাকবেন, আরও অনেকের গল্প। কিন্তু ধরো এরকম একটা সুযোগ এলো, সত্যি ন্যাড়া ছাদ, রাত্রেবেলা,
কাছের বন্ধুরা কে কোন গল্প শুনতে পছন্দ করবে? ভূত, প্রেম, রহস্য, কোন? আমি প্রেমের গল্প, এনি টাইম প্রেমের গল্প, ভূতের গল্প নয়। আচ্ছা, পায়েলদি প্রেমের গল্প শুনতে ভালোবাসে বলেই কি পায়েলদিকে দিয়ে প্রেমের গল্প বলানো হলো নাকি, না এটা হয়ে গেছে জানে না, আমি এটা এরা কেউ জানে না, এটা কেউ জানে না। পুরো কোইন্সিডেন্স? আর Actually, যে গল্পটি পায়েলদি পাঠ করেছে তার নাম নেকি, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প। গল্পটা প্রেমের গল্প ঠিকই, কিন্তু তার মধ্যে অনেক কটা দিক আছে, মানে অনেক কটা লেয়ার্স আছে চরিত্রটা, এবং একটা জার্নি রয়েছে চরিত্রটা। ছোট গল্প, খুব যে বড় তা নয়। আমার পড়ে মনে হয়েছিল যে এই গল্পটা মানে পায়েলদি সঠিক মানুষ যে হয়তো করতে পারবে। এবং উল্টো দিকের যে চরিত্রটি, তার নাম অশোক, সেটা করেছে আমাদের যুধাজিৎদা। তো যুধাজিৎদা পায়েলদি দুজনকেই পেয়েছিলাম এই গল্পতে, দুজনেই পাঠ করেছেন এবং ভালো করেছে। তবে আমাকে যদি তুমি এই একই প্রশ্ন করো যে বসে এই মুহূর্তে আমাদের ন্যাড়াছাদের গল্পের টিমের কাছে সবথেকে পছন্দের একটি গল্প এবং একটা সিরিজ আছে, সেটা হচ্ছে পরাশর চাটুর্যে। এবং সেটা আমার এই বইমেলাতে একটা বই বেরিয়েছে পরাশরের ডায়েরি বলে। তো ওই পরাশরের গল্পটা নিয়ে আমরা মানে সৌম্য বলো বা বাকিরা বলো, ওরা খুব এক্সাইটেড থাকে তো ওইটাকে ভালো করে করা হয় যাতে। তো দুটো বেরিয়েছে, আর একটা বেরোবে সম্ভবত নেক্সট মান্থে। একদম। তো এরকম গল্প আমরা শুনতে থাকি আরো অনেক। যারা সেই গল্প শোনাটা মিস করেন, যেটা বলেন সত্যি, গল্প শোনাটাও তো আমরা মিস করি, গল্প বলাটাও যেমন শোনাটাও, তো তারা শুনতে পারবেন আরো অনেক ভালো ভালো গল্প। শেষ করব, থ্যাংক ইউ সো মাচ দুজনকেই আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত সকলকে দেওয়ার জন্য। তো দর্শকদের শেষে কি বলবো? ন্যাড়াছাদের গল্পের সাথে যুক্ত হয়ে আমি খুব খুশি। মূলত একটা কারণ বললে হবে না, ওদের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে থেকে বেস্ট কারণ হচ্ছে অনেকগুলো ভালো মানুষের সাথে আলাপ হয়েছে, তাদের সাথে আমি একটা অদ্ভুত বন্ড তৈরি হয়ে গেছে সবার সাথে। সো আমার কাছে সম্পর্ক খুব ইম্পর্ট্যান্ট, এনিথিং। তো আমার খুব ভালো লাগছে বেসিক্যালি। আসলে সত্যি ভালো গপ্প করার মানুষদের পেয়েছো মন খুলে, যেটা খুব প্রয়োজন এই সময়। এবং সব্যসাচী কি বলবে তোমার? বলো, আরো অনেক কিছু আসছে। এবং প্রথমেই মানে একটা স্বীকারোক্তি যেটা আমি বলতে চাই, সেটা হলো যে ন্যাড়াছাদকে নিয়ে আমরা প্রথম থেকে একেবারেই প্রমোশন করিনি, এবং সত্যি বলতে আমি খুবই লজ্জা পাই মানুষকে সেভাবে বলতে। এই গল্পটাতে এই প্রথমবার বলবো না, এর আগেও আমাকে সায়ক বলেছে, আমাকে সৌম্য অনেকবার বলেছে যে তুমি বলো, নাহলে লোকে জানবে না, সো অন। বাট এইবার যখন পায়েলদি নেকি যে গল্পটাতে যখন পাঠ করে এবং বলে যে না 36টা গল্প হয়েছে, নাও ইটস টাইম যে তোমার জানানো উচিত, আমিও তখন ফিল করি দেখে যে না, শুরুর সেই জায়গাটা এখন নেই, অনেকটা বেশি মানে আমরা এফোর্ট দিই, অনেকটা বেশি স্ট্রং টিম হয়েছে, এখন হয়তো জানানোটা প্রয়োজন। তাই প্রত্যেক শনিবার আমরা ইউটিউবে ন্যাড়াছাদের গল্পের চ্যানেলে বিকেল 5টার সময় নতুন একটা করে গল্প আপলোড করি। প্লিজ আপনারা শুনবেন, জানাবেন যে কেমন লাগছে। এবং আমাদের একটি ফেসবুক পেজও আছে, যেটা সৌম্যরাই দেখে, ন্যাড়াছাদের গল্পের নামে। এরপর থেকে পুরনো যে গল্পগুলো প্রিভিয়াস যতগুলো বেরিয়েছে সেই গল্পগুলি ফেসবুক পেজেও আপলোড করা হবে, আপনারা সেখানেও যোগাযোগ রাখতে পারেন। নতুন লেখকদের গল্প আমরা নিই এবং পছন্দ হলে অবশ্যই পাঠ করি। যদি কোনো নতুন লেখক গল্প পাঠাতে চান, সেখানে মেল আইডিও দেওয়া থাকে, তো সেখানে পাঠাতেও পারেন এবং যোগাযোগ করবেন। আমাদের টিম মেম্বাররা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। এবং অদ্ভুতভাবে ন্যাড়াছাদের গপ্প নিয়ে শনিবারই আমরা সেই গল্পটা করছি, এটা মানে এটা মিলে গেল আর কি। ইম্পর্টেন্ট যেটা সব্যসাচী এখনো বললো না, সাবস্ক্রাইব করার কথা। আমরা বলে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করুন। তাই তো, অনেক অনেক ভালো গল্প শুনতে থাকুন। প্রথম ফোনটা আমাকে সব্যদাই করে, এবং সেটা একটা সন্ধেবেলা। হঠাৎ করে দেখলাম সব্যসাচী চৌধুরী ব্র্যাকেটে বামাদা বলে লেখা আছে, আমার ফোন আসে। তো আমি ফোনটা ধরে বলি, হ্যাঁ বলো। তো বলে, তুই কি অডিও স্টোরি এখনও কাজ করছিস? বললাম যে হ্যাঁ, টুকিটাকি করছি। বলে, আমি একটা প্ল্যান করেছি, একটু বসতে চাই, শুনবি? বললাম ঠিক আছে চলো। তারপরে সব্যদার যে ক্যাফে আছে হোদলস, সেখানে গিয়ে আমরা বসি, মিটিং হয়। সারা রাত্রি জেগে আমরা ন্যাড়াছাদের গপ্প এই নামটা আপনারা এখনও শুনছেন, তার আগে নামটাকে চুজ করার জন্য আমরা হাজার একটা নাম ভেবে নিয়েছিলাম যে কী নাম হতে পারে। তো তারপরে এই নামটা আমাদের মাথা থেকে বেরোয়
এবং এই নামটা ঠিক হয়। আমাদের সাথে এই মুহূর্তে প্রায় 20 থেকে 25 জন মানুষ রয়েছে যারা নিরন্তর খেটে চলেছে, বিভিন্ন দূরে দূরে গ্রামে আছে, অনেকে বাংলাদেশে আছে। আমার সাথে যে দুজন সঙ্গী সবসময় লড়ে চলেছে, একজন হচ্ছে তনুশ্রী আর একজন হচ্ছে কি সন্দীপ। এ দুজন না থাকলে এই ন্যাড়াছাড়া গপ্পে এডিট হওয়া অসম্ভব এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি নিজে একজন অভিনেতা এবং তার সাথে সাথে এই কাজটা করি, ভালোবেসে করি। এবং তারপরে এতগুলো মানুষ রয়েছে এখানে বসে, এছাড়া আরও মানুষ রয়েছে যারা ওই পেছনে এখন আসেনি, তাদের সাথে সবার সাথে আস্তে আস্তে আপনাদের সবার সাথে পরিচয় হবে। তো আমার বক্তব্য এটাই, আমরা সারা দিন রাত্রি জেগে এই খাটনিটা খেটে চলেছি শুধুমাত্র আপনাদের কাছে কিছু ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। তো আপনাদের চাইবো যে আপনারা পাশে থাকুন, ন্যাড়াছাড়া গপ্প শুনুন এবং যে মানুষগুলো কাজ করছে তাদের কাজের অন্তত ওইটুকুনি জায়গা তাদেরকে ফিরিয়ে দিন। হ্যাঁ, তারা ওই আমরা কালো মাথা দেখে, আমাদের থিয়েটারে একটা কথা আছে, কালো মাথা হচ্ছে আমাদের এনার্জি দেয়। তো এইখানে আপনারা যদি কমেন্ট করেন, আমাদের সাথে থাকেন, ওটাই আমাদের এনার্জি। এইটুকুই বলতে পারি। হ্যাঁ। বলার মতো প্রথমেই বলি যে আমরা খুব নতুন, হ্যাঁ, তো অনেক রকম পডকাস্ট টিমস আছে, তারা খুব ভালো ভালো কাজ করছে। তো আমরাও চেষ্টা করছি যে যথাসাধ্য ভালো প্রেজেন্টেশনের জন্য। এত রকম গপ্প এখানে আছে যেগুলো বাছতে হয়, হ্যাঁ, পছন্দ হলেও হয়তো বিভিন্ন কারণে সেইগুলো হয়তো আমরা নিয়ে কাজ করতে পারছি না। তবে একটু যদি সময় দেওয়া হয় ন্যাড়াছাদের গপ্পকে, বা যদি একটু ভরসা রাখা হয় এই তরুণ তুর্কিদের ওপর, আমার মনে হয় না খুব একটা হতাশ হবেন। প্রথমবার আমি এইখানে কাজ করি মায়াবেড়ি বলে একটা গল্পে, সেখানে একটা ছোট্ট চরিত্র আমাকে এরা কি বলে সাহস করে ব্যবহার করেছিল। আমার প্রথম পডকাস্ট কাজ, তো আশেপাশে যারা আছে তারা মানে ভরসা দিয়েছিল, আমি চেষ্টা করেছিলাম। তো বাকিটা যারা শুনেছেন তারা তো জানেন, আর যারা শুনেননি তারা দয়া করে একটু শুনবেন। প্রতিটা গপ্পেই একটা গপ্পের ছলে চমক আছে। আর নতুন একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের নেকি বলে, সেখানেও এরা আবার আমার উপর ভরসা রেখেছে। তো আমি আবার চেষ্টা করেছি। ওখানে সব্য আছে, অনিকেত আছে। সৌম্য আছিস? না। আচ্ছা, সৌম্য নেই, কিন্তু সৌম্য নেই মানে কি জানেন তো, সৌম্য হচ্ছে একটা অদৃশ্য ব্যাপার। হ্যাঁ, না থাকলেও ও কিন্তু আছে। হ্যাঁ, প্রি পোস্ট প্রোডাকশন সবের মধ্যেই ওই নামটা, আর বাকি যে দুজনের নাম বললো তার এমন আছে। অনিকেত বাবু আছেন। তো এবার যেগুলো এসে গেছে আপনারা ঝটপট শুনে ফেলুন, তাহলে একটা আইডিয়া করা যাবে। আর যেগুলো আসছে একটু ভরসা রাখুন। মনে হয় না এই ন্যাড়াছাদের গপ্পে এসে খুব একটা আপনারা হতাশ হবেন। সঙ্গে থাকুন, আমাদের এটাই আশা। আর ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রথম থেকে অনেক দিনে তুমি বলেছে যে এবার বলো, মানুষকে বলো। যাই হোক, তোমার মাধ্যমে তুমি মানুষকে জানিয়েছো অনেকটা। এবার এই জায়গায় আস্তে আস্তে সে চ্যানেলটা যাচ্ছে, কি বলবে এরকম? খুব ভালো লাগছে। মানে আমি এটাই চেয়েছিলাম। সবুজ যখন বলেছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল করছি যেখানে আমি গল্প শোনাতে চাই মানুষজনকে, অফকোর্স শোনাও, কিন্তু মানুষজনকে তো বলতে হবে সেটা যে তুমি এটা করছো না, এটা আমি ঠিক মানে আমি পারবো না এটা। ঠিক আছে, আমি শোনাচ্ছি, মানে আমি বলছি মানুষজনকে, তোকে আমি বারণ করবো না, তোর যদি মনে হয় তুই এটা কর। বাট এখন যে পুরোপুরিভাবে পাবলিশড হচ্ছে, সবাইকার কাছ অবধি পৌঁছাবে, এটা আমার খুব ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, তোমাদের মাধ্যমেই পৌঁছচ্ছে। আর ভীষণ ভালো ভালো মানে প্রত্যেকের ভয়েস তোমরা শুনতে পাবে। আর মানে আমার গলাও যে অন্যরকমভাবেও মানে হয়, মানে আমি তো নর্মালি কথা বলি, তো সভ্যতা হচ্ছে আমার গলাটাকে চেঞ্জ করতে ওই গল্পটার জন্য তিরলের বালা মানে অনেক হেল্প করেছিল। তো আমি বেশ ভালোই মজা পেয়েছি বিষয়টা করে। আর ডেফিনেটলি অনেক কাজ করতে চাই ন্যাড়াছাদের গপ্পের সাথে। আর আপনাদেরকে প্রত্যেক শনিবার বিকেল 5টার সময় কিন্তু ন্যাড়াছাদের গপ্প একটা করে গপ্প উপহার দেয়। তো প্লিজ আপনারা দেখতে থাকুন। ইনস্টাতে শুধুমাত্র আপনারা যদি খুঁজতে চান তাহলে পেয়ে যাবেন ন্যাড়াছাদের গপ্প অফিসিয়াল। আর ফেসবুকে তো রয়েছে ন্যাড়াছাদের গপ্প বলে, আর ইউটিউব তো জানোই সবাই। তো পেয়ে থাক।
নেড়াছাদের গপ্প নিয়ে সবাই অনেকটাই বলে দিয়েছে, আমার নতুন করে সেই অর্থে কিছু বলার নেই। তবে আমি এর আগেও বলেছি একবার যে এই নেড়াছাদের গপ্প, এই যে ছাদটা, এই ছাদটাতে যখন আমরা উঠি তখন এই ছাদে সবাই ছাদের ক্যান্ডিডেট হয়ে উঠেছিলাম, কিন্তু এখন এই ছাদের সিঁড়ির এক একটা ধাপ, আমরা প্রত্যেকে এক একটা ধাপ, এবং নতুন যারা আসছে এই ধাপ দিয়ে দিয়ে তারাও এক একটা ধাপেই পরিণত হচ্ছে। এবং ছাদে যারা বসে গল্পটা শুনছে সেটা তো আপনারাই দর্শক যারা আছেন। এবং আমার প্রথম শুরু মিসেস কুমুদিনী দিয়ে, তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসীম আমি করেছি, সভ্যদার আমি করে, এবং খুব ভালো রেসপন্সও পেয়েছি। তবে আমরা চাই আরও রেসপন্স পেতে, কারণ কাজের এনার্জিটা আরও বেড়ে যায়। আমাদের একটাই চাওয়া, সেটা হলো যে আপনারা একটু আমাদের কাজগুলো শুনুন, আপনারা একটু শেয়ার করুন, একটু সঙ্গে থাকুন। ভালো লাগলে থেকে যান, ভালো না লাগলে থাকতে হবে না, কিন্তু ভালো লাগলে প্লিজ থেকে যান এই ছাদটাতে। এবং এই ছাদের এই মিষ্টি হাওয়া আপনাদেরকে, মানে শীত গ্রীষ্ম 12 মাস আপনাদেরকে মনোনীত করবে, এটা বলতে পারি। হ্যাঁ, এবার বিষয়টা যেহেতু ন্যাড়া ছাদ, ইনিশিয়ালি শুনলে হয়তো মনে হবে ন্যাড়া ছাদের লোক সংখ্যা বেড়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এইখানে ন্যাড়া ছাদের যদি গল্প হতো তাহলে হয়তো সেই সম্ভাবনাটা থাকতো। যেহেতু গল্প আর গপ্পর মধ্যে একটা ফাইন লাইন আছে, তো সেই ফাইন লাইনটা অনেক বেশি একাত্ম করে দেয় গপ্পকে আমাদের কাছে। তো যেহেতু আমরা বেঁধে বেঁধে থাকি, ওই যদি হয় সুজন তেঁতুল পাতায় নজনের মতন, যতই লোক সংখ্যা বাড়ুক না কেন ন্যাড়া ছাদ থেকে কেউ পড়বে না, আমরা স্টিক করে থাকবো। শুধু যেটা চাই আপনাদের থেকে, যে গল্পগুলো শুনুন, ভালো লাগলে একটু বন্ধু বান্ধবদের পাঠান, লাইক শেয়ারটা ওরা বলে দিয়েছে তাই জন্য আর বলছি না, তো একটু বন্ধু বান্ধবদের পাঠান, মা বাবাকে শোনান, কারণ আমরা কিন্তু সত্যি ভালো গল্প নিয়ে আসার চেষ্টা করি, এবং আমরা প্রত্যেকে খাটি, সব থেকে বেশি খাটে হচ্ছে ওই ছেলেটা। দিন নেই, রাত নেই, দুপুর নেই, যখন তখন ফোন করে বলে ভাই সূত্রধারটা পাঠা, ভাই অমুক চরিত্রটা পাঠা। কিন্তু যেটা মেনলি বলার, ন্যাড়াছাদে আমার কাজ করার ইন্টারেস্টটা জেগেছে, একটা গল্পে আমি ছাত্র চরিত্র করেছি এবং ছাত্রের দাদুর চরিত্র করেছি, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেডেল। এটা অভিনয়ে এই সুযোগটা পাওয়া যায় না, যে আমি ছাত্র করছি, যে হাফ প্যান্ট পরে স্কুলে যাচ্ছে, এবং দাদুও করছি, এতটা কন্ট্রাস্টের জায়গাটা বোধহয় সেখানে নেই। সেটা আমাকে ন্যাড়াছাদ দিয়েছে, সভ্যতা দিয়েছে, এবং এখন আর দিয়েছে বলি না, এখন বলি আমরা পেয়েছি, কারণ ন্যাড়াছাদ আমাদের, আপনাদেরও। ন্যাড়াছাদ আমাদের একটা খুব ভালোবাসার একটা প্রজেক্ট, যেটা আমরা একদম মন প্রাণ দিয়ে আমরা সবাই লেগে থাকি। এইটা নিয়ে আমরা সবাই নিজেদের মতো করে রিসার্চ করছি, সবাই গল্প পড়ছি, গল্প বাঁচছি এবং গল্প পাঠ করছি পরপর। আরেকটা জিনিস আমি বলবো যে ন্যাড়াছাদের একটা খুব ভালো মানে ইউএসপি বা স্পেশালিটি বলতে পারেন, এই আমাদের ন্যাড়াছাদটা ইজ এভার এক্সপ্যান্ডিং। মানে এখানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ এটা বাড়তেই থাকছে। কারণ এই বাড়ছে দুটো রিজনে, কারণ অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী সবাই আমাদের সঙ্গে এসে যোগ হচ্ছে আস্তে আস্তে। যুধাদা, পায়েলদি, অনিকেত, পৃথা, মানে সায়ক সবাই আসছে। এটা যে আমাদের কাছে একটা কত বড় পাওনা সেটা মানে বলে বোঝানো যায় না। আর তার চেয়েও বড় কথা, আমরা আরও অনেক ধরনের গল্প নিয়ে আসছি সামনের দিনে। যদি মানে আপনারা যদি শোনেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা আরও অনেক ডিফারেন্ট টাইপস অফ জনরা আমরা আরও এক্সপ্লোর করতে চাইছি। অনেক নতুন ধরনের প্রেজেন্টেশন নিয়েও আসার আমাদের পরিকল্পনা আছে। তো একটাই রিকোয়েস্ট, একটু সাথে থাকুন, বাকিটা আমরা ঠিক লড়ে নেব। একটা কথা বলতে চাই, ন্যাড়াছাদে আসা সৌম্যদা সভ্যতাকে ভালোবেসে, থেকে যাওয়া কিন্তু ন্যাড়াছাদের গপ্পকে ভালোবেসে। তো আপনারাও আসুন সভ্যতাকে ভালোবেসে, দেখবেন ন্যাড়াছাদের গপ্পকে ভালোবেসে আপনারাও থেকে গেছেন। ন্যাড়া ছাদের গপ্প যে ফেসবুক পেজটা, সেটা হচ্ছে গিয়ে নামটা ন্যাড়া ছাদের গপ্প, এবং যে ইনস্টাগ্রাম আমাদের যে প্রোফাইলটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ন্যাড়া ছাদের গপ্প অরিজিনালস। ঠিক আছে, তো আমরা সেইখানে দৈনন্দিন যা যা আমরা কিছু রিলস করে থাকি, কিছু ফটো ভিডিওস বা যেগুলো যে আপনাদের কাছে দেওয়ার মতন, সেগুলো আমরা ওখানে আপলোড করি। এছাড়া ন্যাড়া ছাদের গপ্প যে ইউটিউব চ্যানেল, সেটা প্রত্যেক শনিবার ঠিক বিকেল 5টায় আমরা গল্পটাকে আপলোড করি। আগামী যে কাজের জন্য আপনাদের সাথে আমাদের এই কথোপকথন হচ্ছে, সেটা হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায় নেকি যে গল্পটা, সেটা সভ্যতা গল্পটা পাঠ করেছে। পায়েলদি অভিনয় করেছে নেকির চরিত্রে, যুধাতিদ্দা করেছে অশোকের চরিত্রে, অনিকেত করেছে অশোকের ভাইয়ের চরিত্রে, এবং অরুণাদি করেছে অশোক এবং ওর যে ভাই তার মায়ের চরিত্রে। আমরা সবাই মিলে বেঁধে বেঁধে এই গল্পটাকে ভালো করে বাঁধার চেষ্টা করছি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি গল্পটা শোনেন তাহলে আমরা আপনাদের সাথে আরও নতুন গল্প উপহার দিতে পারি। ধন্যবাদ সকলকে। কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও,
তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।